নির্বাচনী প্রচারণায় আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। রাজশাহীতে জনসভা দুপুরে টাইম ম্যাগাজিনকে বললেন, আইনের শাসন নিশ্চিত করা বিএনপির অগ্রাধিকার। শেরপুরে ঝিনাইগাতীতে বিএনপি জামাত সংঘর্ষে উপজেলা জামাত নেতা নিহত, বিচারের দাবিতে ডাকসুর বিক্ষোভ মিছিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। উত্তরবঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ দুপুরে রাজশাহী যাচ্ছেন তিনি। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহী জুড়ে সাজ সাজ রব। দুপুরে মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে আশা সিনিয়র নেতাদের। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। সভাস্থল সহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এরপর বিকেলে নওগাঁ কাজীর মোড়ের এ টিম মাঠে জনসভায় যোগ দেবেন। সেখান থেকে বগুড়ায় গিয়ে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। বিএনপি চেয়ারম্যান সন্ধ্যায় যাবেন পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তার সফরকে ঘিরে সেখানে চলছে উৎসব আমেজ। স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে এক নজর দেখার অপেক্ষায়। বগুড়া 6 সদর আসনে এর আগে প্রার্থী হতেন তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া। দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রাজশাহীতে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? মামুন, দীর্ঘ 22 বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন। তার এই যে দীর্ঘ সময় পর রাজশাহীতে আসার কারণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা গতকালকে রাত্রেও দেখেছি যে নেতাকর্মীরা মাঠে ছিল। রাজশাহী বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা রাজশাহীতে ইতিমধ্যেই চলে এসেছেন। আবার অনেকেই আসছেন, যে যেভাবে পারছেন আসছেন। রাজশাহী মহানগরের নেতাকর্মীরাও মাঠে আর মাদ্রাসা মাঠের যেই নির্বাচনী জনসভা সেখানে আসার প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই চলে আসা শুরু করেছেন। তো সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করে আনা হয়েছে। এখন নেতাকর্মীরা আসছেন। আর দুপুর 12:30টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে বিমান যোগে রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরে তিনি মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নেবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আগামী দিনের কিভাবে নির্বাচন পরিচালনা করা হবে, জনগণের কাছে বিএনপি কি কি বার্তা দেওয়া হবে, যেটি বিএনপির চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বলেছেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্য বীমা এবং ছাত্রদের। আপনি জানেন যে রাজশাহী এক শিক্ষানগরী হিসেবে পরিচিত। তো এই শিক্ষানগরীতে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা আছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিশাল একটি জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী, তাদের উদ্দেশ্যেও তিনি বক্তব্য রাখবেন। আগামী দিনে কেমন বাংলাদেশ চায় তারা এবং সবার আগে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়ার বিষয়ে তিনি কথা বলবেন। তো সব মিলিয়ে নেতাকর্মীরা অপেক্ষায় আছেন তাদের নেতাকে দেখার জন্য দীর্ঘ বছর পর এবং তাদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য পাওয়ার জন্য, যেটা নির্বাচনী মাধ্যম দিয়ে তারা জনগণের কাছে সেই বক্তব্য তুলে ধরবেন। বিএনপির প্রস্তাবনা, বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন, সেই নির্দেশনা অপেক্ষায় নেতাকর্মীরা আছেন। তো এই ছিল রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। মামুন, ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের রাজনৈতিক উত্তরাধিকার ও জেন জেড প্রজন্মের মধ্যকার সেতু বন্ধন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তারেক রহমান তার রাজনীতিতে আসা, আগামী নির্বাচনে তার দলের প্রতিশ্রুতি, বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারেক রহমান বলেন, 2007-08 সালের সেনা সমর্থিত সরকারের আমলে কারাবন্দী থাকাকালে তিনি নির্যাতনের শিকার হন। মেরুদণ্ডের সেই ব্যথা তাকে এখনো ভোগায়। তিনি জানান, বিএনপির প্রধান অগ্রাধিকার আইনের শাসন নিশ্চিত করা, এমন একটি অবস্থার সৃষ্টি করা যাতে রাস্তায় মানুষ নিরাপদ থাকে। তারেক রহমান বলেন, বিএনপি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর 30% বাস্তবায়িত হলেই জনগণ তাকে সমর্থন দেবে। তার দল ক্ষমতায় এলে দেশের ক্রমবর্ধমান যুব ও তরুণ সমাজের জন্য কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান বিএনপির চেয়ারম্যান।
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাতের সংঘর্ষে জামাত নেতা রেজাউল করিম নিহত হয়েছেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন জানায়, বুধবার রাতে নির্বাচন ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা হয় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষই চেয়ার ভাঙচুর করে। পরে আবারও সংঘর্ষ হলে দুই দলের প্রায় ৩০ জন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়। রেজাউল করিমকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি এবং ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। এদিকে শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে জামাত নেতা নিহতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন ডাকসু নেতাকর্মীরা। মিছিলটি ভিসি চত্বর হয়ে বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে ছাত্র জনতা আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন। এ সময় বিএনপির সমালোচনা করেন ডাকসু ভিপি। সেই সঙ্গে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান ডাকসু নেতারা। পবিত্র রমজান মাস সামনে রেখে দেশের বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরেও বেড়েছে খাদ্যপণ্যবাহী জাহাজ ও কন্টেইনারের চাপ। সরকারি সংস্থা ও ব্যবসায়ীরা বলছেন, যে হারে পণ্য আমদানি হচ্ছে তাতে সংকট সৃষ্টি কিংবা দাম বাড়ানোর সুযোগ নেই। রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের বাজার ঠিকঠাক রাখতে প্রয়োজন কঠোর নজরদারি। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। আর কয়েকদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। এ সময়ে ছোলা, খেজুর, নানা জাতের ডাল ও তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে ভোক্তাদের। রমজানে তা নিয়মিত ভোগ্যপণ্যে পরিণত হওয়ার এগুলোর চাহিদা বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ীরা তাই আমদানি বাড়িয়েছেন এসব পণ্যের। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের তথ্য মতে ২০২৫ সালের জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ছোলা আমদানি হয়েছে ১,৩০,১৩১ টন, খেজুর আমদানি হয়েছে ২৬,৬৭৪ টন। ঠিক এই সময়ে নানা জাতের ডাল আমদানি হয়েছে ৩,৩৮,৭৮৮ টন, সরিষা আমদানি ৩,২৩,৩৮৩ টন এবং সয়াবিন আমদানি হয়েছে ১১,০৮,৮৫৯ টন। দিনে দিনে এর আমদানির পরিমাণ আরও বাড়বে। এখন যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে এই বছরে, তাতে মনে হচ্ছে যে গত অর্থ বছরে রমজানের সময় যেটা হয়েছিল আমদানি, তার তুলনায় হয়তো বেড়ে যাবে। পর্যাপ্ত আমদানির কারণে ভোগ্যপণ্যের সংকট হওয়ার কিংবা দাম বাড়ানোর সুযোগ নেই বললেন দায়িত্বশীল কর্মকর্তা। সবকিছু কিন্তু রমজান উপলক্ষে আমদানিটা বৃদ্ধি পায় এবং সবকিছুই স্বাভাবিক আছে এবং আমাদের আমদানি কার্যক্রম আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছি। সুতরাং আশা করি যে রমজান শুরু হওয়ার ঠিক 15 দিন আগেই আমাদের সমস্ত ধরনের পণ্য আমাদের দেশে আশা করি চলে আসবে। ব্যবসায়ীরাও বলছেন, এবার রমজানে সংকট বা দাম বাড়ার সুযোগ নেই। এখানে বাজারের মধ্যে আপনার বাজার চাহিদার তুলনায় মাল আমদানি বেশি হওয়ার কারণে বাজার কমে যাচ্ছে। আমদানি পণ্য বাজারে দ্রুত সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রমজানকে সামনে রেখে যে মালামালগুলো বেশি আসে, বিশেষ করে ধরেন ছোলা, চাল, ডাল, গম, চিনি, এগুলোকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে হ্যান্ডেল করে যাচ্ছি, যাতে কোনো রকম কোনো জাহাজ আইডলিং করতে না হয়। বার্জগুলো যেন ঠিক সময়ে যায়, লাইটারগুলো যেন ঠিক সময়ে যায় এবং ঠিক সময়ে যেন আনলোডিং শুরু হয়। রমজানে দাম নিয়ে সাধারণের নাভিশ্বাস ওঠা বন্ধে সমন্বিত তদারকির পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত কেনার ক্ষেত্রে ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।